প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি টিভির প্রবাস কণ্ঠ অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে একজন অতিথি আমাদের মাঝে রয়েছেন, যিনি জাপান প্রবাসী কবি সজীব ওসমান। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভির সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমিও জাপানের সাইতামা থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং টিভির যারা দর্শক এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে অভিনন্দন। যে যেখান থেকে দেখছেন দূরে কাছে দেশে প্রবাসে সকলকে টিভির ব্যতিক্রম আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে, যেহেতু আমরা জাপান প্রবাসী নিয়ে কথা বলছি, আমরা জাপানে আসলে কিভাবে যেতে পারি, কিভাবে আমাদের বিভিন্ন মাধ্যম রয়েছে সেই বিষয়ে আমরা খোলাসা কথা বলবো। আমাদের মাঝে যে অতিথি রয়েছেন তিনি তার অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করবেন। আমরা সাথে সাথে যে সকল দর্শনার্থী, যে সকল দর্শক আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করেছেন জাপান বিষয়ে, সে সকল প্রশ্ন আমরা আপনার মাঝে উপস্থাপন করব। আমরা আসলে শুরুতেই জানতে চাই, জাপান আসলে আপনার কাছে কেমন লেগেছে বা আপনি কতদিন পর্যন্ত জাপানে আছেন? আমি 2024 সালের নভেম্বরে জাপানে আসলাম। তো আসার পর থেকেই ভালো লাগছে, বিশেষ করে আমার পরিবারের লোকজন এখানে আছেন, সে কারণেই হয়তো আমার কোনো রকমের অসুবিধা হচ্ছে না এই মুহূর্তে। জাপানের পরিবেশ, আমি শীতের মধ্যে এখানে আসলাম, তো প্রচুর শীত ছিল তখন, এখন শীতের শেষ এবং গ্রীষ্ম অলরেডি শুরু হয়ে গেছে। তো আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। অনেক ধন্যবাদ। আমরা আসলে সরাসরি প্রশ্নে চলে যাই, মাঝে আপনার সাথে গল্প হবে, কথা হবে, আড্ডা হবে। আমরা আসলে যে সকল প্রশ্ন আমাদের মাঝে জমা রয়েছে, ভিসা ও অভিবাসন বিষয়ক একটা প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, আপনি আসলে জাপান কোন ধরনের বিষয় ওখানে আছেন? সেটার মধ্যে শিক্ষা, স্কিল ওয়ার্ক বা টেকনিক্যাল ইন্টার্নশিপ, প্রবাসী কর্মী, বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন একটি বিষয়। সাথে সাথে আমরা আসলে জানতে চাই ভিসা প্রক্রিয়া কতটা জটিল বা আপনার জন্য সহজ ছিল। এখন জাপানে কোন ধরনের ভিসার চাহিদা সবচেয়ে বেশি, এই সম্পর্কে আমরা একটু জানতে চাই। অনেকগুলো আপনি প্রশ্ন করলেন আসলে। জাপানে আমি যে ভিসা আছে সেটা হচ্ছে আমার কাজের ভিসা, ওয়ার্ক ভিসা। আর আমার ভিসার স্ট্যাটাস হচ্ছে ইঞ্জিনিয়ার। বাংলাদেশ থেকে যারা অনার্স মাস্টার তখন ডিগ্রি করে এখানে আসেন, তারা ইঞ্জিনিয়ার বিষয়ে সহজে আসতে পারেন এবং কাজের ভালো চাহিদা আছে এখানে। তো সেক্ষেত্রে ভিসা কতটা জটিল, কতটা সহজ, যেটা আমি অনুভব করলাম, এখানে আসতে হলে আপনার যদি ভাষা জ্ঞান, জাপানের ভাষা জ্ঞান, পাশাপাশি আপনার বাংলাদেশের সার্টিফিকেট, যেটা আপনি উচ্চশিক্ষা, বিশেষ করে ডিগ্রি, মাস্টার্স বা কোনো বিষয় যদি আপনি অনার্স করে অথবা আপনার ডিপ্লোমা থাকে, তাহলে আপনি এখানে ভালো সুযোগ পেতে পারেন। এখানে এই বিষয়ে অনেকেই আছেন, জাপানে প্রচুর চাহিদা আছে চাকরি, জব করার মতো এখানে কোম্পানিগুলোতে প্রচুর চাহিদা থাকার কারণে এখানে আপনি সহজে আসতে পারেন। এটা তেমন একটা কঠিন বিষয় নয় আমার মনে হয়। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। তো যারা জাপানে আসতে চান, প্রথম হচ্ছে আপনাকে জাপানি ভাষা শিখতে হবে, আর এটা একদম আবশ্যকীয়, কারণ এখানে আপনি কোনোভাবে আসতে পারলেও যদি আপনার ভাষা জ্ঞান না থাকে, আপনার জন্য কাজ করা এখানে খুবই কঠিন হবে। অসংখ্য ধন্যবাদ। এর মাঝে আসলে আমাদের কিছু আপনার আমি যখন কথা বলবো আপনার মাইক্রোফোনটা মিউট করলে মনে হয় সাউন্ড আমরা ক্লিয়ার পাবো। আমাদের কিছু দর্শক কমেন্ট করেছেন, আমরা আসলে কমেন্ট গুলো করতে চাই। ধন্যবাদ। আমাদের নজরুল ইসলাম সোহাগ লিখেছেন, সজীব ওসমান ভাই জাপান থেকে, সানরাইজ ফাউন্ডেশন থেকে লেখা হয়েছে, সবাইকে শুভেচ্ছা। ভ্রাতৃত্বের বন্ধন থেকে লেখা হয়েছে শুভকামনা। আতিক বিএসসি বিএড, তিনি লিখেছেন ব্যাকের বাজার দাগরমিয়া থেকে তিনি দেখছেন। আব্দুল আজিজ সাইম লিখছেন ফেনী থেকে দেখছি। আমরা আসলে দর্শকদের যে সকল কোনো প্রশ্ন থাকলে সে বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের আজকের অতিথি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন। পাশাপাশি আমরা দর্শকদের প্রতি অনুরোধ করছি, আপনারা আমাদের এই যে সাক্ষাৎকারটি রয়েছে সেটি আপনার গ্রুপ এবং ফেসবুক ওয়ালে শেয়ার করুন। কোন জাপান জাপান যেতে ইচ্ছুক এমন কোন ভাইয়ের হয়তো উপকারে আসতে পারে। আমরা আসলে আরেকটি প্রশ্ন আপনার কাছে চলে যাই, সেটি হচ্ছে বাংলাদেশিদের জন্য জাপান সরকার কোনো বিশেষ সুবিধা রেখেছে কিনা,
পাশাপাশি জাপানে ভিসা আবেদনের সময় সাধারণত কি কি ভুলের কারণে জাপান এই আবেদনগুলো রিজেক্ট করে? গত কয়েক বছরই আপনার 25, 26, এখন তো 25 চলে, 23, 24, 25 এই বছরগুলোতে ভিসা তেমন একটা রিজেক্ট হয়নি, সেটা কাজের ভিসা হোক অথবা স্টুডেন্ট ভিসা হোক। তো ভুল যেগুলো মানুষ করে, নর্মালি ভুল ডকুমেন্টস দেয়, ভুলভাবে উপস্থাপন করে, আর ভাষা না শিখে মানুষ আসতে চায়। তো এক্ষেত্রে কিছু ইন্টারভিউ হয়, এখন যদিও বিএফএস এ চলে যাওয়ার কারণে ইন্টারভিউটা মোবাইলে বা অনলাইনে অনেক সময় করে, অনেক সময় করে না, অনেক সময় নেয় না, এই আর কি। কিন্তু আপনার ভাষা না জানার কারণে আপনার এখানে আসা খুবই জটিলতার মধ্যে পড়ে যায়। তো আপনি যদি বাংলাদেশে N5 একটা লেভেল আছে, ওটা পাস করে, ওটা প্রাথমিক একটা ভাষা জ্ঞান, যেটা N5 বলে আর কি। এটা যারা শেষ করে আসেন, শেষ করে আবেদন করেন, এবং যাদের সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট দিয়ে আবেদন করেন, তারা তেমন একটা জটিলতায় পড়েন না। আর বিশেষ করে যারা জাপান থেকে কাজের জন্য আবেদন করেন, অর্থাৎ আপনার কাগজগুলো, আপনার ফাইল পেপার যারা বিভিন্ন কোম্পানিতে জমা দিবে, বা যারা স্টুডেন্ট ভিসা আসবেন, আপনারা কলেজে জমা দিবেন, স্কুলে জমা দিবেন, এই জমা দেওয়ার সময় বিশেষ করে আপনি ভালোভাবে দেখে শুনে যদি আপনি সেটা ভালোভাবে ফুলফিল করেন, তাহলে তেমন একটা জটিলতায় পড়েন না। কিন্তু না জানার কারণে অনেকে ভুল তথ্য দিয়ে থাকেন, ভুলভাবে উপস্থাপন করে থাকেন। আর এখানে কাজের বিষয়ে যারা আসেন তাদের বয়স তেমন একটা লিমিট না, কিন্তু স্টুডেন্ট বিষয়ে যারা আসেন তাদের বয়স 30 বছরের মধ্যে থাকতে হয়। তো অনেকে না বুঝে আবেদন করে ফেলেন। আবার এমন হচ্ছে যে আপনার আপনি পড়ালেখা শেষ করছেন, আপনার অনেক বছর গ্যাপ হয়ে গেছে, সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসার জন্য আপনি 5 বছর গ্যাপ দিতে পারবেন। এই 5 বছর গ্যাপের মধ্যেও আপনাকে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ দেখাইতে হবে। যদি আপনি যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন, উপস্থাপন করতে পারেন, যথেষ্ট ডকুমেন্টস দিতে পারেন, তাহলে আপনার ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু উপযুক্ত ডকুমেন্টস যদি আপনি না দিতে পারেন, তাহলে দেখা গেছে যে আপনার ফাইল রিজেক্ট হচ্ছে। তো বিশেষ করে যারা ফাইল ভালোভাবে জমা দেন সঠিক নিয়মে, তারা তাদের ফাইল রিজেক্ট হচ্ছে না। তো এটাই, আপনারা যারা ফাইল জমা দিবেন ভালোভাবে দেখে শুনে সঠিক তথ্য দিয়ে এবং সঠিক আপনার কাগজপত্র দিয়ে আপনাকে আবেদন করতে বলবো। অসংখ্য ধন্যবাদ। আমাদের আরো কয়েকজন দর্শক যারা কমেন্টস করেছেন, প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের পাশে আছেন। কবি গাজী আরিফ, যিনি শিক্ষকতা পেশায় রয়েছেন, তিনি লিখেছেন শুভকামনা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি দেখছেন। আরেকজন আছেন পরশুরাম উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান ভাই, যিনি সানরাইজ ফাউন্ডেশনের পরিচালক, তিনি লিখেছেন দুজনকে অভিনন্দন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সাক্ষাৎকার অনুষ্ঠানের সাথে থাকার জন্য। পাশাপাশি আরেকজন প্রবাসী ভাই যিনি লিখেছেন নুরুল হুদা হুদম, তিনি লিখেছেন দাগনমিয়া থেকে দেখছেন, আজকের সময় থেকে লিখেছেন, আজকের সময় পক্ষ থেকে শুভেচ্ছা সালাম। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমরা আছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আরেকটি ব্যক্তিগত প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটি হচ্ছে আপনি তো দেশে থাকতে বেশ ভালো সাহিত্য চর্চা করতেন, কবিতা লেখালেখি বা বিভিন্ন সাহিত্যের বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন মনোনিবেশ করতেন। ওখানে আসলে বাংলাদেশিরা যারা রয়েছেন তাদের মধ্যে সাহিত্য চর্চা আসলে কেমন হয়? কর্মযোগ্য বা কর্মের যে ব্যস্ততা, এর মাধ্যমে কি আপনি আসলে আপনার সাহিত্য চর্চা চালিয়ে যেতে পারছেন কিনা, বা কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা, যদি আমাদেরকে একটু জানাতেন। এটা একটা সুন্দর এবং আবেগপূর্ণ, আমার মনে হয় এটা সত্যি আবেগের। আমি আমার সেই ছোটকাল থেকে আমি কবিতা লেখা বা গান এগুলো পছন্দ করতাম। তো সেক্ষেত্রে আমি দেশে যতদিন ছিলাম আমি বিভিন্নভাবে আমার এই লেখালেখি চালিয়ে নেওয়ার চেষ্টা করছি, এবং বিশেষ করে তুর্কি তুর্কি সাইপ্রাস, গ্রিস সাইপ্রাস এই দেশগুলোতে যাওয়ার পরও আমি আমার এই কার্যক্রম চালিয়ে গেছি। তো জাপানে আসার পর আমি দেখলাম যে এখানকার মানুষ, এখানকার পরিবেশ, এখানকার কাজের ধরন, এতটা ব্যস্ত থাকে মানুষ, এতটা সময় মেনটেন করে চলে,
তো এক্ষেত্রে আমার জন্য একটু কঠিনই, যেটা আপনারাও ভাবছেন। নরমালি আমরা জাপানিদেরকে যে অনেকে রোবট বলে, আসলেই একই এরকমই। কাজের সময় কাজ, অন্য সময় ঘুম অথবা খাওয়া। তো এমন অবস্থা যে আপনি কাজ শেষ করে কখন বাসায় যাবেন, কখন খাবেন আর ঘুমাবেন, এ নিয়ে যখন আপনি ব্যস্ত থাকেন, সেখানে সাহিত্য চর্চা খুবই একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়। তো এরপরও আমি চেষ্টা করে যাচ্ছি আমার আহ কবিতা, আমার গান, আমার গল্পগুলো যাতে আমি আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি, সেই আহ পথে আমি হাঁটার চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে আমি এখানে আসার সময় আমি যে বাঁশিটা বাজাই সেটাও নিয়ে আসছি, কিন্তু এখানে এমন অবস্থা যে আমি রুমে বসে বা যে বাঁশি বাজাবো এরকম পরিস্থিতি তেমন একটা নাই। যদিও চেষ্টা করে যাই, আপনারা মাঝে মাঝে দেখেন। তো ইনশাআল্লাহ আমার কবিতা, গান যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তে থাকি, আমি চেষ্টা করব আপনাদের মাঝে, আপনাদের সাথে একসাথে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করার জন্য। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হলো শিক্ষা সংক্রান্ত বিষয়। আমাদের অসংখ্য শিক্ষার্থী রয়েছে যারা আসলে প্রবাস জীবন লাইফ করতে চায়। সেটা কেউ কেউ স্টুডেন্ট বিষয়ে তারা গমন করে বিভিন্ন দেশে। সেখানে আসলে চয়েসের মধ্যে একটা ফেভারিট কান্ট্রি জাপানও থাকে। সেক্ষেত্রে আমরা শিক্ষা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে করবো। সেটি হচ্ছে, জাপানের কোন বিশ্ববিদ্যালয় অথবা কোন ইনস্টিটিউটে সবচেয়ে বেশি বাংলাদেশি শিক্ষার্থীরা সহজে পড়াশোনা করতে যায় বা ভর্তি হন? পাশাপাশি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, জাপানের পড়ালেখার খরচ কেমন? স্কলারশিপ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আর আপনি যে বিষয়টি গুরুত্ব দিয়ে বলছেন জাপানের ভাষাগত বিষয়টি, সেটি আসলে আপনি কেমন ভাবে এই ভাষাগত যে বিষয়টি এটি কেমন ভাবে মোকাবেলা করেছেন, এই বিষয়টি আমরা জানতে চাই। সর্বশেষ আপনার কাছে শিক্ষার পাশাপাশি যারা পড়তে যাবে তাদের পার্ট টাইম কাজের সুযোগ আছে কিনা, এটা আমরা আপনার কাছে একটু জানতে চাই। সুন্দর কথা বলছেন। অনেকের ভুল ধারণা আছে, তার মধ্যে একটা হলো জাপানে এসে যারা পড়ালেখা করতে আসেন, আপনারা কাজ করতে পারেন না বা কাজ করার সময় নাই, স্কুল থেকে কাজ করার সুযোগ দেয় না, এই ভুল ধারণাটা অনেকের মধ্যে আছে। তো এটা আসলে একটা ভুল ধারণা। এখানে যারা আসে তারা 28 ঘন্টা ডিউটি করতে পারে, 28 ঘন্টার বেশি পারে না, তো এটা যথেষ্ট। যারা আসতে চান, স্টুডেন্ট ভিসা আসেন, আমি বলবো আপনি পড়ালেখার খরচ চালিয়ে আপনি দেশেও অন্তত 50-60 হাজার বা 1 লাখ টাকা অনেকে পাঠাচ্ছেন। যারা ফুল টাইম কাজ করেন অনেকেই এখানে 2.5 লক্ষ ইয়েন 2 লক্ষ ইয়েন ইনকাম করেন, যেটা বাংলায় প্রায় 2.5 লক্ষ টাকার বেশি। তো এটা যথেষ্ট আমার মতে। আর যারা স্টুডেন্টে কাজ করেন ওনারাও যারা কাজ করে যাচ্ছেন, আমি আমার অভিজ্ঞতা থেকে এখানে থেকে আমি যে প্রতিষ্ঠানে আমি জব করি, আমার এই প্রতিষ্ঠানের সাথেই স্কুল। তো সারাক্ষণ আমার সাথে স্টুডেন্টদের সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, আমার কাজও হচ্ছে এদেরকে হ্যান্ডেল করা। তো সেক্ষেত্রে আমি যতটুকু দেখলাম, আপনি এখানে পড়ালেখার পাশাপাশি আপনার সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে পারেন। যারা জাপানে আসতে চান, এটা আসলে সুন্দর সিদ্ধান্ত। আপনি ভাষা শিখে যখন এখানে আসবেন, এখানের স্কুলগুলোতে পড়ালেখা করবেন, পড়ালেখা করতে করতে আপনি ইনকাম করা শুরু করে দিলেন। আর এখানে স্থায়ী হওয়ার সুন্দর সুবিধা আছে। এখানে সহজে পাসপোর্ট করা যায়, এখানে সহজে স্থায়ী হওয়া যায়, এখানে আপনি চাইলে বাড়ি কিনতে পারেন। তো জাপানে আপনার সুন্দর একটা লাইফ, সুন্দর জীবন আপনি উপভোগ করতে পারেন। যারা জাপান নিয়ে স্বপ্ন দেখেন, আমি বলবো যে এই স্বপ্ন ধরে রাখুন, এই স্বপ্ন নিয়ে আপনি জাপানে আসুন। তবে ভাষা শিখে সুন্দর নিয়ম মেনটেন করে আপনি এখানে এসে যদি আপনি সুন্দর নিয়ম মতো কাজ করেন, সঠিক সময় নিয়ম কানুন মতো যা যা করার সবকিছুই করেন, তাহলে আপনি সুন্দর ভবিষ্যৎ এখানে করতে পারেন। যারা আসতে চান, আমি আপনাদেরকে নিরাশ করব না। অনেকে নিরাশ করে, অনেকে বিভিন্ন রকম ভাবে ভুল ধারণা দিয়ে থাকে। আসলে জাপান একটা সুন্দর দেশ এবং আপনি এখানে বসবাস করার জন্য নিরাপদ একটি জায়গা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের একজন দর্শক যিনি লিখেছেন কামরুল ইসলাম মাহির, স্টুডেন্ট ভিসা আছে কিনা? যে অবশ্যই স্টুডেন্ট ভিসা আছে, আমরা সে বিষয়ে আলোচনা করছি। আমাদের পুরো লাইভটি আপনি দেখুন, তাহলে ক্লিয়ার হবেন।
আরেকজন দর্শক আব্দুল আজিজ সাইম, তিনি লিখেছেন স্টুডেন্ট ভিসা কিভাবে প্রসেস করতে হয় বা কিভাবে কি করতে হয়। যে আমরা সেই বিষয় নিয়ে কথা বলছি, আমাদের পূর্ণাঙ্গ লাইভটি দেখুন, আমাদের সাথে থাকুন, তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আমরা আসলে আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। আপনি শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন চমৎকার ভাবে। আমরা এখন আপনাকে আসলে জাপানের কর্মসংস্থান নিয়ে আমরা একটু প্রশ্ন করতে চাই, যে প্রশ্নগুলো আমাদের দর্শকরা আমাদের মাঝে পাঠিয়েছেন। আমরা জানতে চাই জাপানে কোন কোন সেক্টরে বাংলাদেশিদের কাজ করার সুযোগ সবচেয়ে বেশি, জাপানি ভাষা শেখা ছাড়া চাকরি পাওয়া কতটা সম্ভব। ভাষার প্রতি অবশ্যই আপনি গুরুত্ব দিচ্ছেন, ভাষা অবশ্যই জানতে হবে। কর্মক্ষেত্রে বিদেশি যে জাপানি রয়েছে তাদের আমাদের দেশের কর্মীদের প্রতি জাপানিদের আসলে দৃষ্টিভঙ্গি কেমন। আরেকটি বিষয় হচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব কি জিনিসে দেওয়া হয়, দক্ষতা, অভিজ্ঞতা নাকি ভাষা। সুন্দর প্রশ্ন, দক্ষতা, অভিজ্ঞতা নাকি ভাষা। এখন আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করতে হলে প্রথমে আপনি আপনার আর যে প্রতিষ্ঠানে কাজ করবেন ওই প্রতিষ্ঠানের ভাষা তো আপনাকে বুঝতে হবে। আপনি যদি ভাষা না বুঝেন আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে আপনি কাজ বুঝে নেবেন, কিভাবে সেটা আপনি আপনার ওনারকে আপনি সেটা বুঝিয়ে দিবেন। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনার জাপানে, বিশেষ করে জাপানের জন্য জাপানি ভাষা আপনাকে শিখতে হবে। আমরা ইউরোপের অনেক দেশেই যাই, অনেকেই যাই, আপনি যতই ভালো ইংরেজি জানেন, যতই অন্যান্য ভাষা জানেন, হিন্দি, উর্দু, কিন্তু আপনাকে জাপানি ভাষা অবশ্যই জানতে হবে, জানা উচিত। না হলে জাপানে টিকে থাকা আপনার জন্য খুবই মুশকিল হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনি দক্ষতা, অভিজ্ঞতা তো পাশাপাশি থাকবে, কিন্তু ভাষা আমি এক নম্বরে নিয়ে আসবো, যে আপনাকে ভাষা জানতে হবে। আর সাইম প্রশ্ন করছেন, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে কি কি কাগজপত্র বা কোন প্রক্রিয়ায় এখানে স্টুডেন্ট ভিসা আসা যায়। তো স্টুডেন্ট ভিসা খুব সহজেই বাংলাদেশের স্টুডেন্টরা যারা আগ্রহী তারা আসছে, প্রতিদিন বিভিন্নভাবে ফাইল জমা হচ্ছে, আসতেছে। খুব সহজ একটা প্রক্রিয়া। প্রথম হচ্ছে যে আপনার অন্তত আপনি ইন্টার পাস লাগবে, আপনি এইচএসসি পাস, আপনার সার্টিফিকেট লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি N5 কোর্সটা করতে হবে। এই দুইটা কাগজ যদি আপনার থাকে, আপনি জাপানের কোনো স্কুলে, ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনি আবেদন করতে পারবেন। আর এই আবেদনের এখন দেশে অহরহর এজেন্ট রয়েছে যারা এই কাজগুলা করে, একদম খুব সহজে করে, আর তেমন একটা খরচও নাই এই প্রসেসিং এর কাজের সময়। আপনার যখন সিও এখানে উঠবে তখন আপনি সেশন ফ্রি দেওয়ার জন্য হয়তো আপনার খরচ তখন হবে, কিন্তু এর আগে যে প্রক্রিয়া, এগুলাতে তেমন একটা খরচ নাই। আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আপনার সিও উঠে যায়। সিও এখন বাদ যাচ্ছে না। আমার সামনে যে স্কুল, আমার প্রতিষ্ঠানের সামনে যে স্কুল, এবার এখানে 32 জন বাংলাদেশি সিও উঠছে, যেখানে অলরেডি 23 জন চলে আসছে। তো আগে এমনটা ছিল না। প্রায় 3-4 বছর আগেও তেমন একটা স্কুলে দেখা গেছে 5টা ফাইল জমা দিল, সেখানে দেখা গেছে 2টা ফাইল উঠলো, একটা ফাইল উঠলো, বা 10টা ফাইল জমা দিল, 2টা ফাইল উঠলো। কিন্তু এখন দেখা গেছে 80%, 90%, কোন স্কুলে 100% ফাইলও উঠে যাচ্ছে, যেখানে সহজেই বাংলাদেশি যাওয়ার যথেষ্ট সুযোগ আছে। তো এত সুযোগ কিভাবে আসে? মূলত জাপানের লোক সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই কমে যাওয়ার কারণেই জাপান সরকার তাদের কর্মসংস্থান, তাদের কাজের, দেশের যে উন্নতি, এটা যেন স্থবির হয়ে না যায়, এজন্য বিভিন্ন দেশ থেকে তারা ম্যান পাওয়ার নিয়ে আসে। আর নিয়ে আসার কারণেই জাপান এখনো টিকে আছে, এবং হয়তো আগামীতে আরো অনেক সুযোগ সুবিধা জাপান, বিশেষ করে বিভিন্ন দেশের মানুষ যারা আসে, কর্মী আসে, স্টুডেন্ট আছে, তাদের জন্য সুযোগ সুবিধা বাড়িয়ে দেবে। তো আপনারা খুব সহজেই এই আবেদনটা করতে পারেন বিভিন্ন এজেন্টদের সাথে নিয়ে। নিজে নিজেই অনেক সময় করা যায়, যদি আপনার পরিচিত কেউ জাপানে থাকে, আপনি কাগজপত্র পাঠিয়ে দিলেও উনিও এটা করতে পারেন। কিন্তু জাপানের মতো একটা ব্যস্তময় দিন যায় মানুষের, সেখানে আপনাকে নিয়ে আপনার হয়ে কাজ করার লোক হয়তো আপনি খুঁজে পাবেন না, এই জন্য এজেন্ট ধরে আপনি কাজটা করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকটি প্রশ্ন ছিল, যেটি আসলে আমরা যারা বাংলাদেশ থেকে যাব তাদের কোন সেক্টরে বেশি কাজ করার সুযোগ রয়েছে, সেখানে রেস্টুরেন্ট, বিভিন্ন সুপার শপ বা আরো কোনো সেক্টর রয়েছে কিনা, সে বিষয়ে আমাদেরকে জানাবেন। পাশাপাশি আরেকটি বিষয় হলো, জাপানি যারা আসলে নাগরিক হয়েছে তারা বাংলাদেশিদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কেমন।
কোথাও কোথাও রয়েছে বাংলাদেশিদের প্রতি তারা ওই সকল নাগরিকদের দৃষ্টিভঙ্গি খারাপ থাকে। সেক্ষেত্রে আসলে জাপানিরা বাংলাদেশিদের সাথে কেমন আচরণ করেন সে বিষয়টি আমাদেরকে একটু জানান। সুন্দর প্রশ্ন। জাপানিরা বিশেষ করে বাংলাদেশি বা বিদেশিদের সাথে কেমন আচরণ করেন, এটা সত্যিও মাইক বলা যায়। আপনার কাজের জায়গায়, আপনার সম্মানের জায়গায় আপনাকে কর্মী হিসেবে তারা দেখে না। তারা দেখে যে আপনার সাথে একসাথে কাজ করছেন, আপনার ভাই বা সহকর্মী। যেভাবে আপনি একজন, বাংলাদেশে আমরা দেখি যে একটা প্রতিষ্ঠানের উপরের লেভেলে যারা থাকেন, নিচের ধাপে যারা থাকেন, এদের সাথে ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি থাকে, কিন্তু এখানে তেমন একটা দেখা যায় না। একদম দেখা যায় না বলেই চলে। এখানে আপনার কোনো লেভেল নাই। জাপানে কাজের কোনো লেভেল নাই। জাপানের কোনো প্রতিষ্ঠানে উপরের লেভেল বা নিচের লেভেল, ধাপ, পদবি তেমন কোনো এটা নিয়ে কেউ চিন্তাও করে না। তো এক্ষেত্রে প্রতিটা জাপানি খুব সম্মানের সহিত আচরণ করে। এরা যেমন তাদের পরিবেশ পরিস্থিতিকে সভ্য করে তুলেছে, এরা দিন দিন ডেভেলপ হয়ে যাচ্ছে, তাদের সেই মানসিকতাও ডেভেলপ হয়ে গেছে। অনেক আগেই তারা তাদের মানসিকতার মধ্যে সেই সুন্দর নিয়ম কানুন এরা মেনে চলে, এবং সহকর্মীদের সাথেও সুন্দর আচরণ করে, অধস্তনদের তাদের সবার সাথে সুন্দর আচরণ করে। তো এক্ষেত্রে যারা আছেন তারাই বলবেন। তো আপনারা আসলে, যারা আসবেন তারা দেখবেন এখানে। আর আরেকটা প্রশ্ন করলেন যে কোন কোন সেক্টরে এখানে মানুষ আসতে পারে। তো এখানে যারা কাজ নিয়ে আসেন, অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ছাড়া আসতে পারেন না। আপনি যে বিষয়ে আসেন, আপনাকে এখানে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেখাইতে হবে। আপনি যে কাজে আসবেন সেটার উপরেই আপনার আপনার পেপার লাগবে। তো এক্ষেত্রে দেখা গেছে যে এখানে কৃষিকাজ, এখানে রেস্টুরেন্ট, হসপিটালিটি, বিভিন্ন সেক্টরে মানুষ নিয়ে আসে। আমি যখন বাংলাদেশে আমার কাগজ জমা দেওয়ার জন্য গেছিলাম, আমি দেখলাম যে বিভিন্ন ভাবে মানুষ এখানে জাপানে আসছে। এবং তো আপনি যদি কৃষিকাজ জানেন, সেই কৃষিকাজের উপরে আপনার যদি সার্টিফিকেট থাকে, এখানে এসে আপনি ভালো কৃষিকাজ আপনি করতে পারেন। এখানে আপনার রেস্টুরেন্টে আপনি যদি কাজ করেন, আপনার যদি বাংলাদেশে বা পৃথিবীর কোথাও আপনি রেস্টুরেন্টে কাজ করছেন, সে সার্টিফিকেট যদি আপনার থাকে, সেই ডকুমেন্টস। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের FTVর সাক্ষাৎকার অনুষ্ঠান প্রবাস কণ্ঠ। আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে রয়েছেন জাপান প্রবাসী কবি সজীব ইসলাম। আমরা নেটওয়ার্ক জটিলতার কারণে আমরা আসলে ওনার কথাটি শুনতে পাচ্ছি না। আমরাও খুব দ্রুত আমরা ওনাকে আমার সাথে পাবো আশা করছি। দর্শক, আপনাদের মনের জানা অজানা প্রশ্নগুলো আমাদের মাঝে লিখে পাঠান, আমরা সেটা আমাদের অতিথিকে জানাবো। এই অতিথির মাধ্যমে আপনারা আমাদের উত্তর পেয়ে যাবেন। পাশাপাশি কে কোথায় থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। দর্শক, আমরা আজকের বিষয়টি শুধু রেখেছি প্রবাস কণ্ঠ, প্রবাসী একজন ভাই, বিশেষ করে যিনি জাপান থাকেন। এই জাপানে যাওয়ার বিভিন্ন মাধ্যম, প্রসেস, সেই প্রসেসগুলো আমরা আসলে জানার চেষ্টা করছি। আমাদের সাথে থাকুন। আমরা দ্রুত আমাদের যে অতিথি রয়েছে সেই অতিথির সাথে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করব। যে যেখান থেকে দেখছেন, দূরে কাছে দেশে প্রবাসে, সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস কণ্ঠ অনুষ্ঠানে। আমাদের আসলে আজকের যে অতিথি, তিনি যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে জাপানে যাওয়ার জন্য প্রধান যে শর্ত সেটি হচ্ছে জাপানের ভাষা শেখা। শুধু জাপান না, আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, সেখানকার ভাষা অবশ্যই জানা, ভাষাগত কোথাও যদি নির্দিষ্ট করে না দেওয়া থাকে, তারপর ভাষা জানাটা আপনার জন্য বেশ জরুরি। কারণ আপনি খাবেন, চলবেন, পরিবহন ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, আপনি কর্ম পরিবেশের সব জায়গায় আপনি যখন ওই দেশের নাগরিকের সাথে কাজ করবেন, তাহলে সেখানে আপনাকে অবশ্যই আপনাকে সেই দেশের ভাষা জ্ঞান অবশ্যই আপনাকে জানতে হবে। ভাষা জ্ঞান আপনাকে জানার পাশাপাশি আমাদের এই অতিথি যে তথ্যটি আমাদেরকে জানাচ্ছেন সেটি হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট বিষয়ে যান, সেটি হচ্ছে আপনি যে বাংলাদেশে একাডেমিক যে কোয়ালিফিকেশন আপনার রয়েছে, যে বিষয়ে আপনি অনার্স অথবা মাস্টার্স করছেন, কোন বিষয়ের উপরে পড়ছেন, সেই বিষয়ের উপরে আপনাকে ওই দেশে আবেদন করতে হবে। এই দেশের যে পেপারস রয়েছে সেই পেপারস গুলা ওই দেশে ওই আবেদন প্রক্রিয়ার সাথে আপনাকে জমা দিতে হবে। পাশাপাশি আপনি যদি ওয়ার্ক বিষয়ে যান, সেটি আসলে আপনি যেই কাজে জানেন, আপনি কৃষি কাজ জানেন, রেস্টুরেন্টের কাজ জানেন,
অথবা কোনো সুপার শপের কাজ জানেন, অথবা কোনো ফ্যাক্টরি কাজ জানেন, অথবা যে কোনো বিষয়ে আপনি যদি কাজ জানেন, সেই বিষয়ে আপনার অভিজ্ঞতা সনদ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটি আপনার ফাইলের সাথে জমা দিতে হবে। সেই মোতাবেক আপনার এই ফাইলটি প্রসেস হবে, আপনি সেই বিষয়টি আপনি পেয়ে যাবেন। সম্মানিত গাজী আরিফ ভাই, উপস্থাপক ও অতিথি দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও ফিরে আসবো। আমাদের অতিথি রয়েছেন, তিনি আসলে নেটওয়ার্ক জটিলতা আছেন, আমরা খুব শীঘ্রই ওনাকে আমরা পাবো এমনটা প্রত্যাশা করছি। যে যেখান থেকে দেখছেন দূরে কাছে, আপনারা আপনাদের কমেন্টস অবশ্যই জানাবেন। পাশাপাশি এমন আয়োজন আপনারা সবসময় পাবেন চান কিনা সেই বিষয়টুকু আপনারা আমাদেরকে জানাতে ভুল করবেন না। আমরা আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি জাপান প্রবাসী কবি সুদীপ ওসমান। আমরা আপনার কাছে চমৎকার উত্তরটি পেয়েছি। আমরা আরেকটি প্রশ্নে চলে যাই। আসলে সেখানকার জীবন যাপন ও সামাজিক আমরা একটু আলোচনা করতে চাই। আমাদের প্রশ্ন হচ্ছে, জাপানে আসলে যেমন বাসা ভাড়া, খাবার বা পরিবহন ব্যবস্থায় কিরকম, আসলে এটি ব্যয়বহুল কিনা, পাশাপাশি সেখানকার যে ওই দেশের নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির সাথে বাংলাদেশের থেকে যারা যায় তারা আসলে খুব সহজে খাপ খাওয়াতে পারে কিনা। আর হচ্ছে আরেকটি বিষয় রয়েছে, যারা কাজ করবে, কাজের পরে যে অর্থ ইনকাম করবে সেই অর্থ দেশে পাঠাতে কোনো জটিলতা রয়েছে কিনা, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। টাকা পাঠানো বা টাকা ইনকাম, এখানকার খরচ, আপনার ইনকামের সাথে এখানকার খরচের একটা সামঞ্জস্য আছে। আপনি ইনকাম করবেন এবং সেটা দিয়ে খরচ চালাতে পারবেন না এমন না। জাপানে ইনকাম করে আপনার ট্যাক্স পরিশোধ করে তারপরে আপনার ব্যয় নির্বাহ করা, এটা যথেষ্ট। তো যারা এখানে আছেন, আমি আপনার আরেকটা প্রশ্নে আমি বলছিলাম, নর্মালি 2 লাখ ইয়েন, যা বাংলায় 1,80,90,000 বা ন্যূনতম আপনি 2 লাখ ইয়েনের বেশি ইনকাম করতে পারবেন এখানে। তো ইনকাম করলে বাংলা 1,80,000 বা 60,000 টাকা আপনি ইনকাম করেন। এখানে বাসা খরচ, আহ, বাসা খাওয়া খরচ মিলে হয়তো 70,000 টাকার মতো খরচ হয়। তো সেক্ষেত্রে বাকি বাকি টাকা আপনার থাকবে। আপনি দেশে সে টাকা পাঠাতে পারেন, জমাতে পারেন, এবং এখানে আপনি এটা ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করার বিভিন্ন সুযোগ সুবিধা আছে। অর্থাৎ বলতে গেলে আপনি ইনকাম করে এবং দেশে টাকা পাঠানোর মতো যথেষ্ট আহ ইনকাম আপনার এখানে আছে। যারা কাজ করেন না তাদের বিষয় ভিন্ন। পৃথিবীর বিভিন্ন দেশে অনেকে আছেন যারা কাজ করেন না, কষ্ট করেন। এখানেও আছেন কিছু মানুষ যারা কাজ করেন না, গুড়গুড় করেন, কিন্তু দেখা গেছে যে তাদের কাছে টাকা থাকে না, তারা কষ্ট করেন। কিন্তু যারা কাজ করেন, নিয়মিত কাজ করেন, তাদের যথেষ্ট ভালো, ওনারা ভালো আছেন এখানে। আর টাকা পাঠানো এখানে খুবই সহজ। এখানে যেহেতু অবৈধ কেউ নাই, আপনি জাপানে অবৈধভাবে থাকার কোনো সুযোগই নাই। যেহেতু আপনি এখানে বৈধভাবে থাকবেন, এখানে সহজে আপনি টাকা পাঠাতে পারবেন। আর আমি যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, আমি সাইপ্রাস ছিলাম, তুর্কিতে ছিলাম, টাকা পাঠানোর জন্য আমাদেরকে যথেষ্ট, বৈধ থাকার পরেও আমাদেরকে কষ্ট করতে হতো, দূর দূরান্তে গিয়ে টাকা পাঠাইতে হতো। তারপরে হলো ওয়ে গুলো কম ছিল, কিন্তু এখানে আপনি সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে, বাংলাদেশি ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা, আপনার প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারেন। এখানকার সহজ, এখানে 7-11, এখানকার লওসন, এগুলা এগুলা ছোট ছোট মার্কেট, ছোট ছোট মার্কেট থেকে আপনি টাকা পাঠাতে পারেন। বাংলাদেশে যেমন আপনার বিকাশ এজেন্ট আছে, আপনি একটা দোকানে গিয়ে, বিকাশে গিয়ে আপনারা টাকা ট্রান্সফার করতে পারেন। এখানেও একই রকম, আপনি এখানকার লওসন এবং 7-11, বিভিন্ন ফ্যামিলি মার্ট, এই যে ছোট ছোট মার্কেট গুলো, ওখানে গিয়ে আপনি দেশে টাকা পাঠাতে পারেন একদম সহজ প্রক্রিয়ায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিভাবে টাকা পাঠাবে সেই প্রসেসটা আমাদেরকে জানাবেন। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি যখন প্রথম জাপানে গিয়েছেন, আপনি আসলে সেখানে সেট হওয়ার জন্য মানসিকভাবে, ভাষাগতভাবে বা পেশাগতভাবে কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, যদি কোনো অভিজ্ঞতা থাকে আমাদের সাথে শেয়ার।
জাপানে আসার জন্য আমি প্রথম 2012 সালে জাপানি ভাষা শিখি। এরপর থেকে 2012 থেকে 2015 আমি বিভিন্নভাবে ট্রাই করি। ওই সময় এখনকার মতো এত সহজ ছিল না। ওই সময় প্রক্রিয়া খুব কঠিন ছিল এবং সিও উঠতো না, সহজে দিত না। তো সেই অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে আমি এর মধ্যে সাইপ্রাসও ঘুরে আসি। তো এরপরে এসে এখন দেখলাম যে সহজে মানুষ আসার সুযোগ আছে এবং আমাদের কোম্পানি এবং বিভিন্ন কোম্পানিতে সহজে ভিসা উঠতেছে। তো এখানে আসার পর আপনি যদি কাজের বিষয়ে আসেন সরাসরি আপনি কাজে ঢুকে যেতে পারেন। আপনার আর প্রথম সপ্তাহ বা প্রথম মাস থেকে আপনার ইনকাম হওয়া শুরু। আপনি যদি বাসা জানেন তাহলে আপনার কোনো অসুবিধাই হচ্ছে না। আপনার কোম্পানি আপনাকে কাজ বুঝিয়ে দেবে, আপনি কাজ করবেন। তো এজন্য আমি বারবারই যেটা বললাম যে ভাষা যদি আপনি ভালোভাবে শিখে আসেন তাহলে দেখা গেছে যে আপনি কাজ করা এখানে সহজ। এখানকার কোম্পানির অন্যান্য এমপ্লয়ার, কোম্পানির বস আপনাকে খুবই আন্তরিকভাবে কাজ বুঝিয়ে দেবে। এরা মাথায় রাখে আপনি কোম্পানি যত আন্তরিক হবে আপনি তত ভালো কাজ করবেন। এটা এখানকার এখানকার প্রতিটা মানুষই জানে এবং বুঝে। তো এজন্য এখানে যারা আসবেন ভাষা শিখে আসেন এবং আপনি সহজে আপনার আর জব করুন। যারা স্টুডেন্ট আছেন তারাও ভাষা শিখে আসে, যখন N5 করে আসেন তারাও সরাসরি এখানে কাজ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এর মাঝে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে আপনি বলেছেন যাদের অনার্স অথবা মাস্টার্স যে সাবজেক্টে পড়ে সেই সাবজেক্টে আবেদন করে স্টুডেন্ট বিষয়ে প্রক্রিয়া করতে পারে, কিন্তু আমাদের দেশে বৃহৎ একটি অংশ শিক্ষার্থী যারা ডিপ্লোমা করে কারিগরি টেকনিক্যাল বিভিন্ন সাবজেক্টে পড়ে, সেক্ষেত্রে তাদের জন্য কোনো বাধ্যবাধকতা আছে কিনা, বা শুধুমাত্র এসএসসি পরে যে 4 বছরের ডিপ্লোমা করে এটার পরে আবেদন করতে পারে, নাকি সে আরো উচ্চতর ডিগ্রি নেওয়ার পরে সে আবেদন করতে পারে, এই বিষয়টা আমরা বেসিক্যালি যারা এইচএসসি করেন তারা এখানে সহজেই ভিসার জন্য আবেদন করতে পারে, কিন্তু যারা 4 বছরের ডিপ্লোমা করেন তারা টেকনিক্যাল বিভিন্ন আইটি সেক্টরে তারা করতে পারেন। আমি এমন অনেকের খোঁজ নিয়ে দেখলাম যারা আমি জানি যারা 4 বছরের ডিপ্লোমা করে ওই সার্টিফিকেট দিয়ে কাজের জন্য আবেদন করেন। তো যেহেতু তাদের একটা শক্ত ডকুমেন্টস আছে এবং অভিজ্ঞতা আছে, তারা এখানে আসতে পারেন। আর হলো এছাড়াও যারা এসএসসি করেন তারা কাজের বিষয়ে আসতে পারেন না। কাজের বিষয়ে আসার জন্য আপনাকে কমপক্ষে 5 কোর্স বা ডিগ্রি, অনার্স, মাস্টার্স করতে হবে। আর এছাড়াও বিশেষ একটা কথা যেটা হচ্ছে যে আপনি যেই কাজে আসবেন সেই কাজের সাবজেক্ট যদি আপনার মিলে যায়। আমি যখন এখানে আসলাম আমার কাজ হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট করা। কোম্পানির ম্যানেজমেন্টের জন্য একটা কোম্পানিতে তাহলে আপনার কি রকম সাবজেক্ট থাকা উচিত? আপনি ইসলামের ইতিহাস পড়লে তো আর আপনি একটা কোম্পানি ম্যানেজমেন্ট করতে পারবেন না, বা দেখা গেছে অন্য কোনো সাবজেক্ট আপনি আহ, দিয়ে এখানে আসতে পারবেন না। আমার সাবজেক্ট আমার সাথে যখন ম্যাচ হবে, আপনার সাবজেক্ট যখন আপনার কোম্পানি কাজের সাথে ম্যাচ হবে, আহ, আপনি কারিগরি আপনি আইটি সেক্টরে আসবেন, কিন্তু যদি আপনি কম্পিউটারই না জানেন, আইটির বিষয়ে আপনার কোনো সাবজেক্টই না থাকে, সেক্ষেত্রে আপনি আসতে পারবেন না। কোনোভাবে আপনার ভিসা হয়ে গেলেও আপনি এসে ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তো যারা এখানে আসবেন আহ, তাদেরকে আমি বলবো আপনারা আবেদন করার সময় আপনার সাবজেক্ট মিল রেখে আপনি কোম্পানির কাজের বিষয়ে, যারা কাজের বিষয়ে আসেন তারা আবেদন করবেন। আর যারা স্টুডেন্ট বিষয়ে আসেন অনেকেই ইকোনমিক্স, অ্যাকাউন্টিং বা বিভিন্ন বিষয় দিয়ে আপনার আবেদন করেন। যারা এখানে এসে দেখা গেছে যে 3 বছরে অ্যাকাউন্টিং এর উপর ডিপ্লোমা করবেন বা ইকোনমিক্স এর উপর ডিপ্লোমা করেন। তো এখানে এসে নিহঙ্গো জাপানি ভাষাটা 2 বছরের হয়, টোটাল 5 বছর। যারা স্টুডেন্ট বিষয়ে আসেন দেখা গেছে 5 বছরের জন্য এখানে আসেন। প্রথমে বাংলাদেশে N5 যারা করে আসেন এখানে এসে আবার তাদেরকে জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুলেই ভর্তি হতে হয়। 2 বছর এখানে ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করার পর এরপর আপনি আপনার সাবজেক্ট পাবেন। তো সাবজেক্ট চেঞ্জ করা যায়, এখানে এসে সাবজেক্ট চেঞ্জ করে আপনি আসেন। অনেকেই দেখা গেছে ইকোনমিক্সে আসছেন কিন্তু এখানে এসে তারা অ্যাকাউন্টিং এর উপর পড়ালেখা করেন 2 বছর পরে, এই সুযোগটা আছে।
এটা নিয়ে চিন্তা করার দরকার নাই যে কোন সাবজেক্ট নিয়ে আসবো, কি করব না করব। এখানে আসলে এই সুযোগগুলো আছে, আপনি সাবজেক্ট চেঞ্জ করে আপনার পছন্দ মতো চয়েস করে নিতে পারবেন অন্তত 2 বছর ভাষা শেখার পর। তো আর কাজ, যারা কাজের বিষয়ে আসেন, কাজের বিষয় এই যে বললাম আপনার অবশ্যই আপনাকে আপনার অভিজ্ঞতা এবং এক্সপেরিয়েন্সের কাগজ লাগবে। এই কাগজ দিয়ে আপনি এই ডকুমেন্টস দিয়ে আপনি আবেদন করতে হবে। আর এই ডকুমেন্টস এর উপরে আপনার যথেষ্ট অন্তত ন্যূনতম 6 মাস লাগে। আপনি একটা কোম্পানিতে বা দেশে 6 মাস বা কোথাও 6 মাস সেই বিষয়ের উপর আপনি জব করছেন বা সে অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স আছে, তাহলে আপনি কাজের বিষয় সহজে হয়। আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যদি আপনি এই মুহূর্তে বাংলাদেশে আসেন তাহলে আপনি আসলে কি করতে চান বা কি শুরু করতে চান, ওখানে বাংলাদেশের প্রেক্ষাপট, জাপানের প্রেক্ষাপট, মানে কি নতুন মেসেজ দিতে চান? যদি বাংলাদেশে আসেন আপনি আসলে কি পেশা শুরু করতে চান, এক। আর সেকেন্ড বিষয় হচ্ছে যারা ওখানে সেটেল হতে চান, যারা ওখানে বা গিয়েছে সেটেল অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে আসলে পরিবার নিয়ে ওখানে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, বা পরিবার নিয়ে গেলে সেটা কতটা ব্যয়বহুল বা যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, সেই বিষয়টি আমাদেরকে। জাপান খুব কৌশলী একটা দেশ। এখানকার নিয়ম কানুন একদম সুচারুরূপে সূক্ষ্মভাবে চিন্তা করে এখানে ওনারা তৈরি করেন এবং তৈরি করা আছে, সবকিছু তৈরি করা আছে। তো ওনারা জানেন যে এখানে চাকরি করে যদি আমি বাংলাদেশে টাকা পাঠাই, সেখানে হলো যে ওনাদের কোনো লাভ হচ্ছে না। তো ওনারা কি চান, আমি এখানে থাকি, আমার পরিবারের লোকজনও যাতে আমি এখানে নিয়ে এসে এই দেশের টাকা আমি এখানেই খরচ করি। এই জন্য বিশাল সুযোগ, ভালো রকমের সুযোগ আছে আপনি ফ্যামিলি নিয়ে এখানে থাকার জন্য। এখানে বাড়ি কিনতে পারেন আপনি, জায়গা, তারপরে আপনার প্রতিষ্ঠান করতে পারেন, ব্যবসা করতে পারেন, সবকিছু সহজ করে রাখছে। তবে নিয়মের মধ্যে সবকিছু যদি আপনি নিয়ম কানুন মেনটেন করে করেন, তো পরিবার, আপনার বাচ্চা কাচ্চা, আপনার স্ত্রী সন্তান সবাইকে আপনি এখানে এনে পরিবার নিয়ে আপনি এখানে বসবাস করতে পারেন। বাংলাদেশে অহরহ যারা ফ্যামিলি আছে এখানে, অলরেডি আমার ভাই, আমার পরিবারও এখানে আছেন, হয়তো আগামীতে অনেকে আসবেন আমরা আশা করি। তো সেক্ষেত্রে এটা বড় ধরনের সুযোগ। বিশেষ করে আমরা যারা আসি, যে আপনি দেখবেন যে আসার পর যারা স্টুডেন্ট ভিসা আসে তারা দেখে পড়ালেখা শেষ করে দেশে গিয়ে বিয়ে করে বউ নিয়ে আসে, আর যার কাজের বিষয় আসে তারা দেখা গেছে যে 3 মাস পরেই আবেদন করতে পারে। অন্যান্য দেশে তেমন এই সুযোগটা আছে কিনা, অনেক দেশে নাই। আপনি এখানে যখন কাজের বিষয় আসবেন, আপনি 3 মাস পরেই আপনি আপনার ওয়াইফের জন্য আবেদন করতে পারবেন, আপনার বাচ্চা থাকলে আপনি আবেদন করতে পারেন। এটা বড় ধরনের সুযোগ। এর মধ্যে আপনি আরেকটা প্রশ্ন করেন, যদি আমি ভুলে গেছি, আপনি যদি প্রশ্নটা আবার করেন। ধন্যবাদ আপনাকে। আর একটি প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই মুহূর্তে দেশে আসেন, আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশে আসেন, সেক্ষেত্রে আপনি জাপানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে কি পেশা শুরু করতে চান, কি কাজ শুরু করতে চান, সেটি আমাদেরকে শেয়ার করুন। সুন্দর একটা প্রশ্ন করলেন। এটা যদি বলতে যাই, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে গিয়ে জাপানের অভিজ্ঞতা দিয়ে আমি কি শুরু করব। এটা এমন একটা প্রশ্ন যেখানে আমার ভেতরে যেটা কাজ করে, আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষ গোড়া থেকে ভুল করে বড় হয়। অর্থাৎ একটা বাচ্চা তারা ছোট কাল থেকে ভুল করে করে তারা বড় হয় এবং বৃদ্ধ হয়। তো আমি যদি আমার এমন কোনো সুযোগ আসে, আমি দেশে গিয়ে যাতে ছোট কাল, অর্থাৎ একটা বাচ্চা যা 3-4 বছরের বাচ্চাদের জন্য একটা প্রতিষ্ঠান করতে চাই, যেখানে জাপানের স্কুলের বাচ্চারা কিভাবে বড় হয়, কিভাবে শেখে, কিভাবে এখানকার ছোট থাকতেই তাদের যে মানসিকতার মধ্যে কি ঢুকাই দেয়, এই বিষয়টা করা। এই বিষয়টা যদি করা যায় তাহলে আপনি দেখেন এখন দেশে কি আন্দোলন হচ্ছে, সারা দেশ প্রতিদিন খুন খারাপি। হ্যাঁ, কিন্তু এখানে জাপানের মতো একটা দেশে এত মানুষ বসবাস করে, এখানে কোথাও একটা বাচ্চা হারায় না।
এখানে খুন খারাপির খবর শোনা যায় না। অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিটা দেশেই ঘটে, কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে। তো এই যে নিয়ম কানুন, এই যে সুন্দর জীবন ব্যবস্থা, এটা ছোট কাল থেকেই মানুষের মানসিকতার মধ্যে ঢুকানো উচিত। এখানে একটা 4 বছর 3 বছরের বাচ্চা জানে কিভাবে রাস্তা পার হতে হয়, কোন দিক দিয়ে পার হতে হয়, হ্যাঁ, কার সাথে কেমন আচরণ করতে হয়, মার্কেটে গেলে সে কিভাবে বলবে, কোনো জিনিস চাইলে সে কিভাবে জানবে, কোথায় কোন জিনিস খাওয়া যায়, কোন জিনিস খাওয়া যায় না। হ্যাঁ, এই যে বিষয়গুলো, যখন এরা ছোট থেকেই এগুলো শিখে বড় হয়, তখন তারা পরিপূর্ণ হয়েই তাদের জীবনকে উপভোগ করতে পারে। তো আমারও যদি এরকম কোনো সুযোগ আসে, আমি চেষ্টা করব যে অন্তত এমন একটা প্রতিষ্ঠান করা, যেখান থেকে মানুষকে ছোট থেকে মানুষ করে বেড়ে বেড়ে উঠানো যায়, তৈরি করা যায়, অর্থাৎ সে মানুষ হয়ে যেন বড় হয়, তাহাতে সুন্দর জীবন পরিচালনা করতে পারে, তার পুরো লাইফকে উপভোগ করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে ইচ্ছার কথা আমাদেরকে জানিয়েছেন সেই ইচ্ছাটি আপনার ফলপ্রসূ হোক এবং এক সময় সেটি সফলতার মুখ দেখুক, এটা আমরা প্রত্যাশা করছি। পাশাপাশি আমরা এফটিভির পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ থাকবে, যদি ওই দেশের বাধ্যবাধকতার মধ্যে থাকে, আমরা ওই দেশের যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের সিস্টেম গুলা একদিন আমাদেরকে আপনি লাইভে যদি কানেক্ট হয়ে দেখান, তাহলে আমাদের দর্শকরা সরাসরি দেখতে পাবে। আর একটি হচ্ছে ওই দেশের যে ব্যবসা বাণিজ্য, অন্যান্য সিস্টেম বা ওই দেশের যে ঐতিহাসিক স্থাপনা বা বিভিন্ন দর্শনীয় স্থান যদি ওই দেশের নিয়মের মধ্যে থাকে, তাহলে আপনি যদি আমাদের দর্শকদেরকে সেখানে কানেক্ট করে আমাদেরকে দেখার সুযোগ করে দেন, আমরা আপনার নিকট কৃতজ্ঞ থাকবো। আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যে সকল দর্শকরা এখন দেখতে পারছেন না, পরে দেখবেন, আপনাদের কমেন্টস গুলো, আপনাদের মনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন। পরবর্তী এমন কোন আয়োজনে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনার এই সুন্দর আয়োজন কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনার অনুভূতিটি আমাদেরকে জানাতে ভুলবেন না। আর কবি যেহেতু আমাদের সামনে আছে, আমরা আরেকদিন সাহিত্য নিয়ে, কবিতা নিয়ে আরেকটি আমরা প্রবাস সাহিত্য বা দেশ প্রবাসের সাহিত্য নিয়ে আমরা আরেকটি অনুষ্ঠান আয়োজন করব। সর্বশেষ আপনার কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে, এতক্ষণ আপনি অনেক বিষয় নিয়ে আলোকপাত করেছেন, সর্বশেষ আপনি এফটিভির দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? আর যারা এই মুহূর্তে নতুন করে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক ভিসা যেতে চায়, কোনটি আসলে বেটার, স্টুডেন্ট ভিসা না ওয়ার্ক ভিসা, কোনটি সেখানে খুব সহজেই দ্রুত ইনকাম করা যায়, সেই বিষয়ে আমাদেরকে পরামর্শ দিবেন। আর বিশেষ কোনো পরামর্শ যদি থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাবেন। স্টুডেন্ট ভিসা না কাজের ভিসা, এটা বলতে গেলে আপনি যখন কাজের বিষয়ের কথা চিন্তা করবেন, আপনি ততদিনে অনার্স মাস্টার্স অথবা ফার্স্ট কোর্স আপনি শেষ করে ফেলছেন, যদি আপনি কাজের বিষয় চিন্তা করেন। কারণ আপনি কাজের বিষয়ের জন্য এই লেভেল ছাড়া তো আপনি কাজের জন্য আবেদন করতে পারবেন না। তো যদি আমি চিন্তা করি যে আপনি ডিগ্রি পাশ করে তো আর আপনি স্টুডেন্ট ভিসা আসার কোনো প্রয়োজন আমার মনে হয় না আছে। তো এজন্য আপনাকে আগে একটা ভাষা শিখা দরকার। আপনি যদি এখানে বাংলাদেশে N5টা করে আসেন, এখানে এসে আপনি সুন্দর জীবন যাপন করতে পারেন। কারণ হচ্ছে কাজেই যখন আপনি আসবেন, আপনার প্রথম মাস থেকে আপনার স্যালারি আপনার ব্যাংকে, আপনার অ্যাকাউন্টে আপনার স্যালারি ঢুকবে। তো সেক্ষেত্রে যারা অন্তত অনার্স মাস্টার্স করে ফেলছেন বা ফার্স্ট কোর্স করে ফেলছেন, আপনাদেরকে আমি যে পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে আপনি N5 কোর্সটা করে ফেলেন, করে আপনি কাজের ভিসার জন্য আবেদন করেন, এটাই আপনার জন্য ভালো হবে। আর যারা সাম্প্রতিক এসএসসি পাশ করেছেন, যারা সাম্প্রতিক এসএসসি পাশ করেই জাপানে আসতে চান, তারাও N5 করা ছাড়া আবেদনের সুযোগ নাই। তাদের জন্য স্টুডেন্ট বিষয় ঠিক আছে, স্টুডেন্ট বিষয় এসে আপনি পড়ালেখাও করলেন, টাকাও ইনকাম করলেন এবং নিজেকে তৈরি করলেন। একজন স্টুডেন্ট যখন 5 বছর পড়ালেখা করে তার এরপরে কাজের মধ্যে ঢুকে, তখন সে পরিপূর্ণ এবং সে ভাষা জানে, জাপানের কালচার জানে, এবং সবকিছু জেনেই সেই অলরেডি নিজেকে প্রস্তুত করে নিয়েছে। এরপরে জীবনটা তার সুন্দর হতে পারে। তো আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ শুনলেন। আশা করি আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এখানে
আপনাদের আগামীতে আপনারা এফটিভি একটা অনুরোধ করেছেন বা আগ্রহ প্রকাশ করেছেন যে আমি যাতে এখানকার কোনো একটা প্রতিষ্ঠান, এখানকার বাচ্চারা কিভাবে পড়ালেখা করে, অথবা এখানকার সাহিত্য সংস্কৃতি, আহ, অথবা এখানকার পরিবেশ, সুন্দর দর্শনীয় স্থান সম্পর্কে আপনি বললেন। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এফটিভি কে আগামীতে এমন বিষয়গুলো নিয়ে যাতে আমি দেখাতে পারি, আমারও যাতে সেই সুযোগ আসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন পরে আসলে আমরা আপনাকে পেয়েছি একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে। সেজন্য আসলে আপনিও প্রবাসী ব্যস্ত সময়ের মাঝে আমাদের জন্য যে সময় বের করে নিয়েছেন, এজন্য আপনার নিকট আমরা আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বশেষ এফটিভির দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। এফটিভি সেই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমি বিভিন্ন সময় এফটিভি বিভিন্ন প্রোগ্রামে আমিও ছিলাম, জড়িত ছিলাম। তো এফটিভি শব্দটা শুনলেই আমার একটা আবেগ কাজ করে। আমার অনুভূতির মধ্যেই একটা সুন্দর অনুভূতি, আমার স্মৃতি, আমার মেমোরি আবার নতুন করে আমার পিছনের দিনগুলো সজাগ হয়। এফটিভির একটা ভিডিও আমি এখনো মাঝে মাঝে প্লে করে দেখি, যেখানে আমার বাতিজিরাও ছোটকালে এফটিভি নিয়ে তারা মোবাইলে দেখে এফটিভি নিয়ে কথা বলছিল। তো সেটা আমি মাঝে মাঝে আমার মেমোরিতে দিই এবং সেটা দেখি। তো এফটিভি দর্শক যারা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। এফটিভি আজকের এই অনুষ্ঠানের মতো এবং ভবিষ্যতেও যাতে সুন্দর সুন্দর অনুষ্ঠান করে, শিক্ষামূলক, মানুষকে সুন্দরের পথে নিয়ে যায়, সঠিক নিউজ পেয়ে মানুষ যাতে সন্তুষ্ট হয়, সেই দোয়া এবং সেই কামনা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন দূরের কাছে দেশে প্রবাসে, সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হৃদয়ে বাংলার স্পন্দন এই স্লোগানকে ধারণ করে এফটিভি এগিয়ে যাচ্ছে আপনাদের সাপোর্ট, ভালোবাসা এবং অনুপ্রেরণা, উৎসাহ নিয়ে। আগামীতেও নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আজকের অতিথি আমাদের মাঝে রয়েছেন কবি সজীব ওসমান, যিনি জাপান সাইতামা এলাকা থেকে তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। তিনি সেখানকার একটি সুপার শপে, নিজস্ব সুপার শপে তিনি ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন। আমরা ওনার অভিজ্ঞতা, বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। এর বাইরেও যদি আপনাদের মনের জানার কোনো বিষয় যদি আপনাদের থাকে, সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কমেন্টস এর উত্তরটি সরাসরি কবি সজীব ওসমান আপনাদেরকে দিবেন এবং অন্য কোনো অনুষ্ঠানে আমরা সেই উত্তরগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো আমরা বিদায় নিব। আল্লাহ হাফেজ, ভালো থাকুন। নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।